সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা 5 এবং 6। লেখনীতে বৃষ্টি ইসলাম। হঠাৎ চোখে লেগে এলো আব্রোর। চোখ বুঝতে কিছুক্ষণ পর আব্রো অনুভব করলো তার মস্তিষ্কর কল্পনাতে কিছু ভাসছে। সে বেলকনিতে দাঁড়িয়ে আছে। ছোট ছোট এলো কেশ, অন্ধকার অবয়ব, তা বোঝা গেল না। বুঝতে পারা যায় তার অবয়ব ও তার উপস্থিতি, যা আব্রোর ঘুমন্ত মস্তিষ্ককে জুড়ে বিচরণ করছে। তার অবয়ব দেখার আগেই হঠাৎ করেই জেগে উঠল আব্রো। আব্রো একটা দীর্ঘশ্বাস ফেলল, ম্লান হেসে নিঃশব্দে শুধালো, অস্পষ্ট সাক্ষাতেই তুমি আমার মস্তিষ্ক পিছু নিয়েছ। বুঝো কতটা ভয়ঙ্কর তুমি। আব্রো পাশে ফিরে তাকালো। পরখ করলো জিসা আব্রোর সাথে কিচিৎ হেলান দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু বিরক্তিতে জিসা স্বাভাবিকভাবেই সিটে বসালো আব্রো। তারপর পাশে তাকালো, দেখলো ডেভিড তার ফোনে দেখে কিছু ছবি দেখছে জুম করে। আব্রো বসে রইল কিছুক্ষণ, তার ঘুমালো না আর। হঠাৎ আব্রোর মনে পড়লো আস্ত মহলে আব্রোর জন্য সবাই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আব্রো জিভ কাটলো, ভাবলো এয়ারপোর্টে নেমে আশাফকে একটা মেসেজ করে জানাবে। খানমহল, দুপুরের মধ্যলগ্ন, চারপাশে হতে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। যার দরুন গোসল করে জোহরের নামাজ পড়ে নিল। ফজরের আজান ভেসে আসলে কিভাবে জোহরের নামাজ পড়ে নিবে? হয়তো এখানে একটু মিস্টেক হয়েছে। তৈরি হচ্ছে ওহো আজমহলে অনুষ্ঠান, তবে যার জন্য এত আয়োজন তার এখনো খোঁজ নেই। আব্রো ভাই এখন মহলে ফেরেনি, কেউ জানে না তার খবর। মহলের সবাই অনেক চিন্তায়, বিশেষ করে আলিনা খান। আব্রোকে সবাই এখন অবধি কল করে চলেছে, কিন্তু তার ফোন এখন বন্ধ বলছে। ওহু তৈরি হয়ে নিতে নিতে দেখলো নিহা এবং আশফি রেডি হয়ে ইতিমধ্যে চলে এসেছে ওহুর রুমে। ওহুও তাদের সাথে তৈরি হয়ে অন্দরমহলের নিচতলায় পা রাখলো। খানমহলের সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য আলাদা করে একটি হলরুম রয়েছে। ওহু সহ সবাই পৌঁছেছে সেখানে। সূক্ষ্ম নজর দিয়ে পরখ করলো ওহু, দেখলো ইতিমধ্যে সকলেই অতিথির উপস্থিতি বিরাজমান। সকলেই অব্রের কথা জিজ্ঞেস করছে। আজকে আজমল এবং আলিনা খান কোনো একটা বলে বুঝিয়ে দিচ্ছে। ওহু নিজে আব্রোকে তালাশ করছে, তার মনটাও বেচার। ওহু, আশফি, শিফা সবাই মিলে ফটোশ্যুট করছিল। একটা আগন্তুক মেয়ে ফটো তুলে জিজ্ঞেস করলো তাদের। মেয়েটা হঠাৎই কিছু একটা নজর বুলি ছুড়ল। ওহু, তুমি একটু হাসো, তোমাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, তোমার মুখে কেন হাসি নেই? সবাই ওহুর দিকে তাকিয়ে রইল। চোখ টিপল শিফা। সাদা একটা চুড়িদার পরেছে ওহু, হালকা একটু সেজেছে, কপালে একটা ছোট্ট টিপ দিয়েছে, চিকন কাজল এঁকেছে আখি যুগলে। সবাই বলছে ওহুকে বেশ সুন্দর লাগছে। ওহু মনে মনে ভাবছে, আচ্ছা অব্র ভাইয়াও যদি আমাকে দেখে চমকে গিয়ে বলবে তোকে খুব সুন্দর লাগছে রে ওহু। কথাগুলো আনমনে ভেবে হেসে উঠল ওহু। লজ্জায় যেন মুখ লুকাতে ইচ্ছে করছে। পরক্ষণে ভাবলো আজ অব্র ভাইকে নিয়ে ভাবছে কেন, এত ভাবার কারণ কি? ওহুর সংলাপ আওড়াতেই মনে মনে একটু পর পরু চলে আসলো। পরুর বাসা খানমহল থেকে কিছুটা দূরে। পারো আব্বু, ওহুর আব্বু খুবই ভালো বন্ধু। পরু আসতে গল্প জুড়ে দিল ওহু। হঠাৎ করে আশাফ মহলের বাহির থেকে ছুটে আসলো হন্তদন্ত হয়ে, উদ্বিগ্ন হয়ে আওড়ালো আজমাল খানের নিকট দাঁড়িয়ে। আব্রো লন্ডনে চলে গিয়েছে, মাত্রই মেসেজ করে বলল আমায়। আশাফের কথা শুনে আজমল খান রেগে আগুন হয়ে উঠলেন। শীতল চক্ষুদয়ে পরক্ষণে রক্তিম বর্ণ ধারণ করলো। রাগে ফুঁসে উঠলেন তিনি। চোয়াল চেপে আসলো তার। হলরুম থেকে বেরিয়ে অন্দরমহলে চলে আসলেন। পিছন পিছন আসলো সকলেই। আজমল খানের সোফায় গিয়ে বসলেন তিনি। পরক্ষণে রাগ নিয়ন্ত্রণ করার জন্য আলিনা খানকে কথা শোনাতে লাগলেন। দেখেছো অব্ররাম্মু, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। আলিনা খান এগিয়ে আসলেন, আকুতি ভরা কণ্ঠে বুলি ছুড়লেন, আপনি শান্ত হন, হয়তো কোনো দরকারে গেছে, চলে আসবে আব্রো। মুহূর্তেই জবাব আসলো, আর কত আল্লাহ তিনি মাথায় তুলে রাখবে? সবার সামনে আমাকে ছোট করলো সে। আপনি চুপ করুন, সবাই শুনবে। আব্রো চলে আসবে খুব তাড়াতাড়ি, চিন্তা করবেন না। কর্কশ ধ্বনি ভেসে আসলো সেখান থেকে। আমার সামনে তোমার ছেলের জন্য সাফাই গাইতে আসবে না একদম। আজমল খান বেজায় রেগে গেছে আজ।
অনুষ্ঠানের কথা ছিল আজ বাড়িতে, কিন্তু এই ছেলে কি করলো? নানা রকম কথা বলতে শুরু করেছে সকলে অন্তরালে। আজমিন খান আজমল খানকে বুঝিয়ে মহলের বাইরে নিয়ে গেলেন কিছু মুহূর্তের জন্য। সবাইকে আলিনা খান সরি বলে বিদায় জানিয়ে দিল। কি আর করার, অহু এই পুরো কাহিনীটা নিজের চোখে পরখ করছে। তার মনটা আজকে আপসেট হয়ে গেল। এরকম ঘটনায় উদাসীন হয়ে পড়ল কিছু একটা ভেবে। অজানা মেঘ বাসা বাঁধল অন্তর্কোণে। পারুকে নিয়ে চলে গেল অহু নিজের রুমে। পারুর সাথে অনেকক্ষণ গল্পগুজব করার পর পারু চলে গেল তাদের বাসায়। অহুর পরনে এখন অনুষ্ঠানের সেই ড্রেসই। পরু বেরিয়ে যেতেই অহু পালঙ্কে গা এলিয়ে দিল। চোখ বুঝলো, ভাবতে থাকলো, আব্রু ভাইয়া কেন চলে গেলেন? নিচে সবাই বলেছিল আব্রু ভাইয়াকে কেন চলে গেছে, কিন্তু আমার মনে ব্যতিক্রম প্রশ্ন, কেন? কবে আসবে আব্রু ভাইয়া? আমি কি আরেকবার তাকে দেখতে পাবো? না মানে উনাকে আরেকবার দেখতে ইচ্ছে করছে। সাক্ষাৎ হলে একবার জিজ্ঞেস করতাম উনাকে, উনি কি আমার পরিচিত কেউ আদৌ? আমার মনে প্রশ্ন বারংবার করছি আমি। আমার কেন মনে হয় উনাকে আমি চিনি, আগেও দেখেছি কোথাও, বেশ পরিচিত আমরা দুজন, নাকি সবাই কল্পনা আর ভ্রম? এসব আলপনা কল্পনা ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল ওহু। মন খারাপের একরাশ অভিমান বুকে সে বাধা বাঁধল, কত শত প্রশ্ন জুড়ে দিল। দুবাই এয়ারপোর্টে আব্রোরা পৌঁছেছে কিছু সময় পূর্বেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ব্ল্যাক বিআরডব্লিউ গাড়ি এসে আব্রোদের রিসিভ করে নিল। দুবাইয়ের রাস্তা দিয়ে আপন মনে এগিয়ে চলেছে গাড়ি। বড় বড় ইমারত পেরিয়ে গাড়িতে এসে থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। অব্র খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত, তাই আর অপেক্ষা না করে চলে গেল হোটেলের ভেতরে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে আব্র খুব ক্লান্ত থাকায় আব্রর বিছানায় গা এলিয়ে দিয়েছে সে। শরীর এখনো অনেক ক্লান্ত, তার চোখের পাতাও যেন ধরে আসছে ঘুমে। দেশে তলিয়ে যেতে যায় আব্র। খানমহল সন্ধ্যার পর ও ঘুম থেকে উঠে মহলের নিচে নামলো। দেখলো মহলের সবাই অনেক চিন্তায় আব্রর জন্য। আলিনা খান অসুস্থ হয়ে পড়েছেন আব্রর এমন কাণ্ডে। আজমল খান খুব কম কথা বলছেন। খুব কথা শুনিয়ে আলিনা খানকে বলা বাহুল্য বাড়ির সকলেই অনেক অসন্তুষ্ট। ওহুরও মন ভালো নেই। ওহু আর দাঁড়িয়ে থাকতে পারল না সেইখানে। আলিনা খানের পরিস্থিতি অনুমান করে বেশ খারাপ লাগছিল ওহুরও। কত বছর পর নিজের ছেলেকে কাছে পেয়েছিল তিনি, কিন্তু কি হয়ে গেল হঠাৎ করে? ওহু উদাস হয়ে পড়ে থাকলো। মহলের চারপাশটা দেখছে, ঘষা মাজার শব্দ আসছে কোথাও থেকে যেন। শৈশবে ঘিরে রাখা সেই দেওয়াল, কাঠের নবরকে রেলিং। ওহু ছাদে গিয়ে দোলনায় বসে দুলতে লাগলো। আকাশের দিকে চাইলো। হঠাৎ করে ওহুর অন্তরালে একটা গান বাজতে লাগলো। অজানা শর্তে ওহুর উষ্ঠদয় যেন সেই গানের সাথে অভিমান জোরে চেপে দিল। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনারও পালঙ্কের ঘরে রেখে দিয়েছিলাম যারে। বড়ই উদাসীন লাগছিল ওহুর নিজেকে। হঠাৎ করেই বক্ষপিঞ্জরে ব্যথা অনুভব করছিল, শুধু আরেকটি বার আব্রুকে দেখার জন্য। এই ব্যথার হঠাৎ কারণ কেন তা জানে না। হঠাৎ ইচ্ছে মনে চেপে ধরেছে, দেখা হলে ওহু জানতে চাইবে কেন আব্রু ভাইয়া না বলে লন্ডনে চলে গিয়েছিল। সবাই কত কষ্ট পাচ্ছে তার জন্য। সে কি জানে নাকি না বুঝি এমন করে? একটাবার বলে গেলে কি ক্ষতি হতো? এসব কারণের পেছনে আরও কি একটি লুকায়িত কারণ থাকতে পারে? প্রথম দেখাতেই চন্দ্রবালার মনে দাগ কেটে গেছে। আন্দোলন শুরু করেছে তীব্রভাবে তার প্রস্থান। ওহু মনে মনে আওড়াতে থাকলো, ব্যাপারটা এমন নয় যে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তাকে। ব্যাপারটি ক্ষণিক এইরকম। তার সৌন্দর্য আমার চোখ উপভোগ করতে চাচ্ছে, তার সৌন্দর্য আমার বক্ষস্থল কম্পন অনুভব করাতে চাচ্ছে, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার গোটা পৃথিবী থমকে যেতে চাচ্ছে। তার দর্শনে প্রহরে যেন থেমে যায় পৃথিবীর সকল চাওয়া, থেমে যায় যেন আলো আধারী সকল গতি, থেমে যায় যেন আমার নিঃশ্বাস, যার দরুন আমার পাঁজরের কম্পন শুরু হয় আর আমি অস্থির হয়ে পড়ি। না, আর ভাবতে পারছে না ওহু, এখন আর ভাবতে চায়ও না সে। মধ্য নিশীথিন দুবাই যখন মধ্যরাত, তখন আব্রুর ঘুম ভেঙে যায়। অস্থির হয় বিছানায় বসে, পাশ থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে
পরখ করে আশাফের অনেকগুলো মেসেজ এসেছে। মেসেজগুলো পড়ে সেরকম আগ্রহ করে না আব্র, তবে শেষ একটা মেসেজের ফটো দেখে আঁতকে ওঠে আব্র। আলিনা খানের ছবি, অসুস্থ অবস্থায় শুয়ে আছে তিনি, মাথায় পানি ঢালছে কেউ একজন। আব্র বুঝলো তার মায়ের রূপ অবস্থার কারণ। অস্থির হয়ে পড়লো আব্র, কিছু একটা ভাবলো তৎক্ষণাৎ। ডেভিডের মেসেজ, হোয়ার আর ইউ ডেভিড, প্লিজ কাম টু মাই রুম and immediately I am waiting for you। আব্র ডেভিডকে মেসেজ দিয়ে রুমের ডোর ওপেন করে চলে গেল শাওয়ার নিতে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ডেভিড, জিসা অব্র রুমে। জিসা হালকা ঝিমোচ্ছে। অব্র রেডি হতে হতে বলল দ্রুত, আমরা এখনই বের হব। জিসা চমকালো, সংলাপে করে বুড়ো তুটি করলো কুচকে। হোয়াট ননসেন্স অব্র, আই এম সরি। পুরো সংলাপ শেষ না করে অব্র কঙ্কশ কণ্ঠে স্বর ভেসে এলো, আমি যেহেতু বলেছি এখন যাব, সো আমি এখনই যাব। ডেভিড শেখকে ফোন দিয়ে এখনই ইনফর্ম করে দাও আমরা আসতেছি, নয়তো প্ল্যান ক্যান্সেল। ডেভিড অব্রর ক্রেজি লুক দেখে ভয় পেল, বুঝলো অব্র রেগে গেছে, যার কারণ সংক্ষিপ্ত প্রত্যুত্তর করলো ওকে। ডেভিড ড্রাইভিং করছে, তার পেছনে সিটে বসে আছে জিসা। অব্র বসে আছে অব্র সাথে ইয়ারিং মুভিটি দেখছে। জিসা অব্রকে কিছু বলার সাহস পেল না। অব্রর রাগ সম্পর্কে জিসা ডেভিড অবগত। আধা ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি এসে থামলো বাংলো বাড়ির গেটের সামনে। জিসা ডেভিডকে অব্রের গাড়ি থেকে নামালো। একজন শেখ এসে অব্রকে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করলো এবং বাংলোর ভেতরে নিয়ে গেল। ভেতর থেকে আরেকজন শেখ বলে উঠল ইংরেজিতে, হে অব্র, তুমি চলে আসো, খুবই ভালো, চলো ওপরে যাই আমরা, ওইখানে রয়েছে তারা সবাই, চলো আমার সাথে। শেখের সাথে কাজ শেষে হোটেলের ঘরে ফিরে আসলো অব্র। ফ্রেশ হয়ে নিল, বিছানায় হেলান দিয়ে বসলো, সাইড টেবিল থেকে ফোনটা হাতে তুললো। আশাফের ফোনে কল ঢোকালো মায়ের খবর নিতে। অব্র যখন আগে দেশে ফিরেছিল পরিবারের সাথে তেমন কোনো কথা বলা হতো না প্রতিদিন। কল দেওয়া মাত্রই আশাফ কল রিসিভ করে তড়িৎ গতিতে বলতে থাকে, কিরে কই আছিস তুই, বাড়িতে তোকে নিয়ে সবাই কত চিন্তা করছে। পুরো বাক্যর সমাপ্তি না ঘটাতেই অব্র আওড়ালো, ব্যাস ব্যাস থাম ভাই, আমি দেশের বাহিরেই আছি, এত চিন্তা করার কোনো দরকার নেই। আম্মু এখন কেমন আছে সেটা আগে বল। আশাফ শ্বাস ছাড়লো, হাঁপ ছুড়লো, মামি তো অসুস্থ, মামির সাথে কথা বল, মামি তোর সাথে কথা বলবে। আশাফ আলিনা খানের নিকট ফোন এগিয়ে দেয়। আলিনা খান পালঙ্কে শুয়ে আছেন, ফোন তুলে নেন তিনি। তৎক্ষণাৎ অব্র উদ্বিগ্ন হয়ে আওড়ায়, কি হয়েছে আম্মা, এত চিন্তা করছো কেন, আমি তো আছি, আমি পুরো কথা শেষ করতে পারল না সে। পথিমধ্যে বিঘ্ন ঘটায় আলিনা খান, ফোন কেড়ে নিয়ে আওড়ায়, থাম, তোর আর কোনো কথাই শুনতে চাই না। আমরা কেমন আছি তা জেনে তুই কি করবি, আমরা কে তোর, তুই একদম বেয়াদব আব্র, আমরা কোনোদিনই বুঝতে পারিনি আগে। কোনোদিন বাবা মায়ের কথা শুনেছিস, আমার একমাত্র ছেলে তুই, তোকে নিয়ে কত আশা ছিল আমার, ভালো পড়াশোনা করাবো বিদেশে পাঠিয়েছিলাম, টাকা আর পরিবারের চাপে পড়াশোনা করেছিস, পরিবারের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই তোর, কেমন ছেলে তুই, পরিবারের প্রতি কোনো কেয়ার নেই, তোর কারণে লোকের মুখে কত কথা শুনতে হয়েছে আমাদের কাল। এই আজমল খানের মুখের ওপর কথা বলছে মানুষ, লোকটি নাকি হাতে রাখতে পারেনি ছেলেকে, তাই নাকি বিদেশে থেকে ফিরে 2 দিন হলো, আর তুই লন্ডনে ফিরে গেছিস, আমরা মরে গেলে তুই আসিস না। টুট টুট টুট, কলটি কেটে গেল, হয়তো আব্রই কল কেটে দিয়েছে। পরবর্তীতে কল দেওয়া হলেও আর কোনো উত্তর পাওয়া যায় না ওই পাশ থেকে, কেউ ফোন রিসিভও করে না। এতে আজমল খান আরও তীক্ষ্ণ ক্ষিপ্ত হলো, সবাইকে কড়া ভাষায় সাবধান করে, এই খানমহলে আর কোনো দিন যেন আবরার খান আব্র নাম উচ্চারণ না হয়। আব্র আমার ছেলে, ওর ব্যাপারে আমার সিদ্ধান্ত অন্তিম সিদ্ধান্ত, বুঝলে সবাই। নিজের ছেলে সহধর্মিনীর কষ্ট, পরিবারের সকলের চিন্তা তিনি মানতে পারছেন না একদমই, সাথে তো আশেপাশের মানুষের আজে বাজে কথা রয়ে গেছে, তবে কেউ সেসব কথায় কোনো কর্ণপাত করে কিনা কে জানে, সামনাসামনি বলার সাহস আছে নাকি। আজমল খানের এই খান বংশের প্রধান কর্তা,
তাই তার বংশের শেষ কথাই তার। আর এ কথা জানিয়ে দিলেন তিনি। এ কথা শেষে কখনো বাইরে প্রকাশ হয় না। সবাই নির্বাক হয়ে শুধু কিছু বলার সাহস পেল না। এই ঘটনা চলাকালীন অনুপস্থিত ছিল অহু, নিহা, আশফি। তাই তারা এই ব্যাপারটি কিছুই জানে না। অহু ভার্সিটিতে ছিল এই ঘটনা চলাকালীন। এভাবে কেটে গেল কয়েকদিন। অহু খেয়াল করলো আব্রকে নিয়ে আর কেউ কোনো কথা বলছে না এই মহলে। অহুর সন্দেহ হলো একটা জনজন্ত মানুষকে বাড়ি থেকে উদা হয়ে বিদেশে গেল, অথচ কারো মাথা নেই। ইদানিং কারো মুখে তার বিষয়ে কিছু শোনা যাচ্ছে না। বেশ আশ্চর্যজনক বিষয়টি। অহু এটি ভাবলো, যার দরুন সংকোচন দূর করলো। ভয় চেপে ধরলো অহুকে। তার আম্মুকে আকস্মিক জিজ্ঞেস করে বসলো কাচুমার্য স্বরে, নেতিয়া, আচ্ছা আম্মু, অব্র ভাইয়া কি লন্ডন থেকে ফিরবে না? অহুর আম্মি জানে স্পষ্ট জবাব এলো, না, অব্র লন্ডনেই থাকবে এখন থেকে। অহু চমকায়, বুড়ো জোড়া টেনে কুচকায়। আন্দোলন শুরু করে অন্তরালে। অন্তরিক্ষের অন্দরে সবকিছু যেন উথাল পাথাল হয়ে যায় নিমিষে। মন খারাপ হলো বড্ড। অহু আর কোনো কথা না বাড়িয়ে হাঁটা শুরু করলো নিজের রুমের দিকে। মনে মনে আওড়াতে থাকলো, আব্র ভাইয়া কি তাহলে সত্যি দেশে ফিরবে না? তাহলে কি আর আমি অব্র ভাইয়াকে দেখতে পাবো না? চাই। ওহু আরো আওড়ালো ছন্দে ছড়ে, তবে উচ্চারণ হয় না সেই বলি। অন্তরিক্ষ চেপে ধরে রেখেছে সেই কবিতা। অভিমানী কে? অভিযোগে রূপ নিয়ে প্রশ্ন ছুড়ে। তার সৌন্দর্য আমার চোখ কি আর উপভোগ করতে পারবে না? তার সৌন্দর্যে কি আমার বক্ষস্থলে আর কোনো কম্পন অনুভব করাবে না? তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি পৃথিবী কি আর থমকে যাবে না? আমি যেই কল্পনা সংলাপ করেছি তার দর্শনের প্রহরে যেন থেমে যায় এই পৃথিবীর সকল হাওয়া, গোধূলি লগ্ন, আলো, অন্ধকার, গতি, থেমে যায় যেন আমার নিঃশ্বাস। তাহলে কি আর কিছুই থামবে না? এই আলাপন ভাবতে ভাবতে অহু অস্থির হয়ে পড়ে। অহু তো বেশ কিছু চায়নি, শুধু তো এক মুহূর্তের জন্য আরেকটি বার ওই কল্পনার শ্যামপুরুষকে দেখতে চেয়েছিল। কিন্তু অজানা প্রশ্নের আলাপন করতে চেয়েছিল। তাহলে কি আর সব কিছুই হবে না? হয়তো ভাগ্য অন্য কিছু ইচ্ছা ছিল। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। অহু তার অভিমান অভিযোগে পরিণতি করে ফেলল। অব্রকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিয়েছে অহু। অযথা ভেবে নিজেকে হৃদয়কে ব্যাকুল করার লাভ কি? কিন্তু অহু হৃদয় স্পন্দন কেউ কি আর শুনতে পেয়েছে? তারপরে শুধু নিজের পাঁজরি পুড়েছে। হঠাৎ করে একদিন অহু দেখলো আশাফ এসেছে দেশি গেটআপে খানমহলে। অহু ভাবে আশাফ তাদের অফিস থেকে সোজা মহলে এসেছে বোধহয়। আশাফের পুরো নাম আশাফ তালুকদার। আশাফ গ্র্যাজুয়েশন শেষ করেছে সবে মাত্র। পরিবারের বিজনেসের দিকে ফোকাস দিয়েছে। যাই হোক, আশাফ এসেছে এতে অবাক হওয়ার কি আছে? তার মামার বাড়িতে সে আসতেই পারে। কিন্তু এখানে কথা হচ্ছে আশাফকে দেখতে অহুর আব্রুর কথা মনে পড়ে গেল। অহু ভাবে, ঠোঁট উল্টে, আচ্ছা আশাফ ভাইয়া কি জানে আব্র ভাইয়ের ব্যাপারে? একবার কি জিজ্ঞেস করে দেখব? অহু নিজের ভাবনায় যেন পরিবর্তন আনতে চাইলো। পা বাড়িয়ে পৌঁছালো আশাফের নিকট। অহু ঢোক গিলে থমথমে বুলি ছুড়ে, আশাফ ভাইয়া কেমন আছেন? আশাফ অহুর দিকে ফিরে চাইলো, একগাল হাসলো, আওড়ালো, এই তো ভালো আছি, তুই কেমন আছিস? ওর তৎক্ষণাৎ জবাব আসে, এই তো ভালো। আজ হঠাৎ করে কি মনে করে মহলে আসলেন ভাইয়া? তেমন কিছু না, বড় মামিকে দেখতে আসলাম। ওনার তো প্রায় সবসময় শরীর খারাপ থাকে, তাই একটু দেখতে এসেছিলাম। অহু প্রশ্ন করার সুযোগ পেল। সুযোগটা হাতছাড়া করার আগে বুলি ছুড়ে, থাকবেন না কেন? সব তো অব্র ভাইয়ের জন্যই। ওনার চিন্তায় চিন্তায় তো চাচি যান অসুস্থ হয়ে যায়। আচ্ছা আশাফ ভাইয়া, অব্র ভাইয়া কি আর লন্ডন থেকে ফিরবে না? অব্রর কথা শুনে আশাফের কপাল ধরল। প্যান্টের পকেট থেকে এক হাত গুজে দাঁড়ালো। একটু কৌতূহল নিয়ে আওড়ালো, না আপাতত ফিরবে না। কেন, তুই হঠাৎ এই প্রশ্ন করলি? আশাফের সন্দেহভাজন প্রশ্নে কাচুমাচু হয়ে গেল অহু তৎক্ষণিক।
না এমনি চাচির জন্যই জিজ্ঞাসা করলাম। আচ্ছা আমি এবার যাই, কোচিংয়ে যাব, তৈরি হতে হবে। বলেই অহু দ্রুত হাঁটা দিল দোতলার দিকে। আশাফ অহুর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো। অতঃপর আশাফও আগের স্থান ত্যাগ করলো। অহু নিজের রুমে এসে পালঙ্কে বসলো। একটা কুশন কোলে আঁকড়ে ধরে নিয়ে ভাবলো ভীষণ। আশাফ ভাইয়া অন্য কিছু মনে করলো না তো? ধুর, কেন যে জিজ্ঞেস করতে গেলাম। আর এই লোকের কথা ভাবতেই বেন কেন হবে আমার কথা পুরো বিগড়ে গেছে, সাথে আমার মাথাটাও। অহু দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললো, তাকিয়ে রইল বাইরের বিচ্ছিন্ন আকাশের দিকে। অহু দীর্ঘ শ্বাস ফেললো, তাকিয়ে রইল বাইরের দিকে, আকাশ পানে। মনে একরাশ অভিমান বিষগ্নতার সঙ্গে নিয়ে। বিষগ্নতা দিন কমতে থাকলেও যেন অভিমানগুলো অভিযোগে রূপ নিতে থাকে। অহু এখন ভালোই আছে, অব্রকে নিয়ে আর ভাবে না তেমন। অব্রের প্রতিছবি মস্তিষ্ক বিচরণ করলেও নিজেকে দমিয়ে রাখার নীরবতা, নিঃসগ্ন চঞ্চলতা, আনন্দ সবকিছু মিলিয়েই অহু ভালো আছে। হ্যাঁ, অহু ভালো আছে। অহুর মস্তিষ্ক আবরার প্রতিছবি এখন আর ঘোলাটে আবছা ধোঁয়াশা। খানমহল দিনের পর দিন পেরোয় 7 মাস। এভাবেই পেরিয়ে গেল আরো 9টি মাস। অহু এখন অনার্স প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে পা রাখতে চলেছে। আজ অহুর ভার্সিটি হতে সহপাঠীদের সাথে ট্যুরে যাবে। যার দরুন সুন্দর একটি নীল এবং সাদার মিশ্রণে চুড়িদার পরেছে, সাথে ম্যাচিং করা হিজাব। অহু যখন নিজেই কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি ধরে নিচে নামতে থাকে, হাতের চুড়ি নীল রঙের রেশমি চুড়ি। তখনই নামছে, হাতে চুড়ি পরেছে নীল রঙের রেশমি চুড়ি। তখনই ড্রয়িং রুমে একটি করিডোর থেকে অহুর নামে তার কানে উচ্চ একটি শব্দ ভেসে আসে। অহু পা বাড়িয়ে এগিয়ে যায় সেই পানে। পৌঁছে দেখলো সেই ল্যান্ড নাম্বারের করোর ফোন এসেছে। ওটা বেজেই চলেছে এতক্ষণ যাবত। অহু নিঃশ্বাস ফেললো, টেলিফোন হাতে তুলে নিয়ে কল রিসিভ করলো। হ্যালো। ওই পাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো।